নমস্কার। আজকে কাহনে আমরা একটা নতুন সেগমেন্ট নিয়ে হাজির হয়েছি। আমরা বলছিলাম যে বেশ অনেকদিন ধরেই বলছিলাম যে আমরা কাহন বোনাসে নতুন একটা সেগমেন্ট আমরা নিয়ে আসছি, সঙ্গে সাহিত্যিক। আজকে আমাদের প্রথম এপিসোড সঙ্গে সাহিত্যিকের। আর প্রথম এপিসোডে আমরা যাকে পেয়েছি তার সাথে আমাদের অনেক দিনের পরিচয়, একদম কাহনের মানে সূচনা লগ্নের কিছুদিন পর থেকেই বোধহয় ভিক্টর চ্যাটার্জি সিরিজ কাহনে ভীষণ জনপ্রিয় হয় ক্রিপ্টো রহস্য দিয়ে। এবং সেই ক্রিপ্টো রহস্যে ভিক্টর চ্যাটার্জি সিরিজের যে রাইটার লেখক ডক্টর অমৃতেন্দু মুখার্জিকে আমাদের সঙ্গে আজকে আমরা পেয়ে গেছি। তো প্রথমেই যেটা মানে আমার প্রশ্ন দিয়েই শুরু করছি, সেটা হচ্ছে যে এই যে ভিক্টর চ্যাটার্জি এই সিরিজটা শুরু করার ব্যাপারে মানে কিভাবে ভাবলেন যে এরকম একটা সিরিজ শুরু করা যেতে পারে? অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই গোয়েন্দা গল্পের ভীষণ ভক্ত। তো আমি ছোটোবেলায় যখন আমার জেঠু এক জন্মদিনে মনে হয় ক্লাস 7-এ আমাকে শার্লক হোমসের একটা বাংলা অনুবাদ উপহার দিয়েছিল। তো সেটা পড়ার পর থেকে আস্তে আস্তে মানে আমার মনে মানে গোয়েন্দা গল্পের প্রতি ভীষণ একটা ভালোবাসা জেগে উঠলো এবং একসময় মনে হলো যে না, আমিও এরকম লিখতে পারি। এবং তখনই আমি মোটামুটি একটা লেখা শুরু করেছিলাম এবং স্কুল ম্যাগাজিনে, কলেজ ম্যাগাজিনে কিছু লেখা বেরিয়েছিল এরকম। তো তখন নামটা অন্যরকম নাম ছিল, বিভিন্ন রকম নাম বাঙালি নাম দেওয়া শুরু হয়েছিল। তো তারপরে কলেজ ম্যাগাজিনে কিছু যখন বেরোলো এনআরএসে পড়ার সময়, তখন আমি ভাবলাম যে এটাকে আমি ইংলিশে লিখি এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য লিখি। তো তখন একটা নাম ঠিক করলাম যে ভিক্টর চ্যাটার্জি, যাতে যে নামটার সঙ্গে সবাই মানে রিলেট করতে পারবে ইন্টারন্যাশনালি। তো এইভাবেই নামটা শুরু হলো। আর আরেকটা রিজন ছিল যে মানে এই শার্লক হোমসের গল্প বা আগাথা ক্রিস্টির গল্প বা ফেলুদা, ব্যোমকেশ, এগুলো পড়ার পরে যখন অন্য গল্প পড়তে গিয়ে দেখলাম যে সেই ফ্লেভারটা আসছে না। মানে যে ফেয়ার প্লে মিস্ট্রি যে ব্যাপারটা, সেটা কিন্তু অন্য গল্পে খুব একটা পাচ্ছি না। তখন আমি ভাবলাম যে তার কোনো একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে দেখি আমি যদি এই গ্যাপটা ফিল আপ করতে পারি। এইভাবেই লেখাটা শুরু হয়েছিল। এবং তারপরে পড়াশোনার চাপে, মাঝখানে কাজের চাপে অনেকদিন বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে দুবাইয়ে থাকাকালীন একটা সময় পরে মনে হলো মানে যে ঠিক আছে, এইবারে আবার নতুন করে শুরু করা যেতে পারে। কারণ আমি এখন মানে একাডেমিক্যালি আমার সমস্ত পরীক্ষা আমি কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, চাকরি জীবন মোটামুটি সেটেল। তাহলে এখন নিজের প্যাশনটাকে কেন না আবার নতুন করে ফলো করি। এইভাবেই লেখাটা শুরু হলো। প্রথমে আমি যেটা লিখেছিলাম যে ইংলিশ বইটা যেটা বেরিয়েছে, ডেডলি ক্লুজ ডিটেকটিভ ভিক্টর রাইজেস, ওই বইটাই কিন্তু প্রথমে লিখেছিলাম। ক্রিপ্টো রহস্য তারপরে লেখা হয়েছে আসলে। আচ্ছা, ভিক্টর চ্যাটার্জির গল্পের ক্ষেত্রে আপনি একটা টার্ম খুব ইউজ করেন আমি দেখেছি, এবং ইনফ্যাক্ট বইমেলাতে সম্ভবত আপনার একটা বইও বেরিয়েছে এবছর, যে লকড রুম রহস্য সংকলন। তো এই লকড রুম মিস্ট্রি ব্যাপারটা কি? হ্যাঁ, এই লকড রুম মিস্ট্রি, এটা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে। লকড রুম মিস্ট্রি মানে লোকে ভাবে যে একটা বদ্ধ ঘরের মধ্যে খুন হয়ে গেল এবং সেটা ঘর থেকে বেরোবার বা ঢোকার কোনো মানে উপায় নেই। তাহলে খুনি ঢুকলো কী করে বা বেরোলো কী করে? এটা অ্যাকচুয়ালি সত্যি এটা লকড রুম মিস্ট্রি। কিন্তু আমি যদি একজনকে খুন করে দরজাটা বাইরে বন্ধ করে চাবি দিয়ে চাবিটা তলা দিয়ে গলিয়ে দিই, তাহলে কি সেটা লকড রুম মিস্ট্রি হলো? সেটা তো নয়, কারণ দ্যাট ইজ ভেরি ইজি। তো লকড রুম মিস্ট্রি অ্যাকচুয়ালি একটা ইম্পসিবল সিচুয়েশন। মানে কোনো পয়েন্ট অফ টাইমে ধরুন একটা দরজা খোলাই আছে, বন্ধ নেই, ভেজানো আছে, সামনে দুজন পাহারায় রয়েছে, ঘরের ভেতর একজন লোক আছে। হ্যাঁ, ঘরের বাইরে একটা জানালা রয়েছে, বাইরেটা পুরো বরফে ঢাকা। হঠাৎ একটা গুলির শব্দ শোনা গেল, সঙ্গে সঙ্গে সবাই মিলে ঢুকলো এবং দেখা গেল যে যিনি ছিলেন মারা গেছেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, বাইরে বরফে কোনো পায়ের ছাপ নেই। তাহলে এটা তো আদপে লকড রুম নয়, কিন্তু এটা একটা ইম্পসিবল সিচুয়েশন। তো এটাও কিন্তু লকড রুম মিস্ট্রি। সেরকমভাবে একটা মরুভূমির মাঝখানে ঠিক একটা ডেড বডি পাওয়া গেল, বোঝাই যাচ্ছে মানে সদ্য মারা গেছে, অথচ আশেপাশে কোনো পায়ের ছাপ নেই। তাহলে এটা তো ওপেন এয়ারের মধ্যে, কিন্তু এটাও একটা লকড রুম মিস্ট্রি বলা চলতে পারে, কারণ এটা একটা ইম্পসিবল সিচুয়েশন। বুঝলাম। আরেকটা আমরা ক্রিপ্টো রহস্য করেছি, এর আগে আমরা কাহনে ক্রিপ্টো রহস্য করেছি, আমরা নাইফ থ্রোয়ার করেছি, এবং আমরা রিসেন্টলি একটা গল্প করলাম যেটা কাশ্মীরের পটভূমিকায় যে গল্পটা করলাম। তো প্রত্যেকটা গল্পেই ভিক্টরের একটা বৈশিষ্ট্য আমরা দেখেছি, সেটা হচ্ছে যে ভিক্টর কিছু ফাইটিং মানে আমি বলছি যে এই গুন্ডাদের সঙ্গে ঢিসুম তো মানে ধরুন আমরা অনেক গল্পতেই পাই, কিন্তু খুব টেকনিক্যাল টার্মে দেখতে গেলে যেমন সাউথ ইন্ডিয়ার কালারি ফাইট বা ক্রাভ মাগা, এই ধরনের ফাইটগুলোতে ভিক্টর খুব পরিচিত। এবং একটা ব্যাপার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমাদের সামনে যিনি বসে আছেন ডক্টর মুখার্জি, উনিও কিন্তু
এই মানে ইসরায়েলি ডিফেন্স ক্রাভ মাগা নিয়ে মানে রীতিমতো ক্লাস করেন নিয়মিত, সম্ভবত এখনো করেন, সেই কারণেই হয়তো ভিক্টরের ক্লাস করাই আমি ক্লাস করান, সরি। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে সেই কারণেই কি মানে আপনার এই ফাইটিং এর প্রতি ন্যাকটা কেন? আপনি স্কুল জীবনে মারামারি করতেন? হ্যাঁ, আমার বাবার খুব শখ ছিল, বাবা ব্রুসলির বিশাল ভক্ত, তো আচ্ছা। মানে বাবাই আমাকে ক্যারাটেতে ভর্তি করে দিয়েছিল। আচ্ছা। তো যখন ক্লাস 6 আমি পড়তাম, তো আচ্ছা। তখন থেকেই মার্শাল আর্টে আমার প্রবেশ, এবং ক্যারাটেতে আমি ব্ল্যাক বেল্ট হই তারপরে। বাপরে। হ্যাঁ, এবং তারপরে এখন সেকেন্ড নেওয়া যাবে না আর কি। সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট। তারপরে ক্রাভ মাগাটা আমি শেখা শুরু করি 2017 কলকাতাতে। আচ্ছা। পরে আমি দুবাই চলে যাই কাজের সূত্রে, এবং দুবাইয়ে আমি 7 বছর ছিলাম। ওখানে আমি নিয়মিত ওখানে শিখি এবং পরবর্তীকালে নিজে ইনস্ট্রাক্টর কোর্স করি, ইনস্ট্রাক্টর হয়ে যাই এখন। বাহ। তো এখানে একটা কথা আমার বলার আছে, কারণ আমি কিছু কমেন্টে হয়তো দেখেছিলাম যে ক্রাভ মাগা নিয়ে বিশেষত, যেহেতু এটা প্রথম ইসরায়েলে আবিষ্কার হয়েছিল, তো অনেকেই এটা কিছু বিদ্বেষমূলক কমেন্ট করেছেন, এবং সেখানে আমার একটাই বক্তব্য আছে, এই কোনো আর্ট বা কোনো সায়েন্সের সঙ্গে কিন্তু ধর্ম বা রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না। ঠিক। কারণ মানে যত আমরা আজকাল শিল্প দেখতে পাচ্ছি বা বিজ্ঞান দেখতে পাচ্ছি, সবই কিন্তু কোনো না কোনো দেশে আবিষ্কার হয়েছে, ঠিক। এবং সেইগুলো আমরা কিন্তু এখনও ব্যবহার করছি। ইলেকট্রিসিটি আমরা সবাই ব্যবহার করছি। এবার ইলেকট্রিসিটি যে দেশে আবিষ্কার হয়েছিল তাদের সঙ্গে যদি আমার রাজনৈতিক মতাদর্শ না মেলে, তাহলে আমি ইলেকট্রিসিটি ব্যবহার করা ছেড়ে দেবো। ঠিক ঠিক। তো হ্যাঁ, এই মানে সেলফ ডিফেন্স যেটা ক্রাভ মাগা, এটা কিন্তু একটা সার্ভাইভাল ট্যাকটিক। এটা যদি একজন মেয়ে শেখে বা একটা বাচ্চা শেখে, সে মেয়েটা নিজের জীবন বাঁচাতে পারে বিপদে, এবং এটা আমি মনে করি সবারই শেখা উচিত। তো এইটা একটা বিজ্ঞান, এবং এর সঙ্গে কখনো ধর্ম বা রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন সিচুয়েশন এতটাই কি বলবো, মানে চারপাশে সিচুয়েশন তো সবাই আমরা জানি কি বিভিন্ন সময় মেয়েদের রাস্তায় কিরকম ফেস করতে হয়, এই ধরনের সার্ভাইভাল যে টেকনিকগুলো প্রত্যেকে শেখা উচিত। ঠিক, এবং আমরা সেটাকে প্রমোটও করার চেষ্টা করছি। আমি নিজেই ক্লাস করাচ্ছি এটা নিয়ে। খুব ভালো, এটা খুব ভালো মানে জিনিস জানলাম। এবং ভিক্টর চ্যাটার্জির মাধ্যমেও ব্যাপারটা ক্রাভ মাগাটাকে আমি আরেকটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ ইন্ডিয়াতে বেশি লোক জানে না। সেটাই। আচ্ছা, অডিও স্টোরিতে ভিক্টর এখন ভীষণ পপুলার, মানে সবাই আজকেই একটু আগে আমি কমেন্ট দেখছিলাম, কর্নেলের গল্পে কমেন্ট করেছেন যে দাদা ভিক্টরের গল্প দিন না, ভিক্টর সিরিজের গল্প দিন, এরকম একটা কিছু কমেন্ট এসছে। কমেন্ট হয় কর্নেলের গল্পে, নাহলে শারদ দত্তর গল্পে একটা কিছু কমেন্ট এসছে। তো এই যে অডিও স্টোরিতে এত পপুলার একটা চরিত্র, এবং আমরা দেখেছি মানে আগেও দেখেছি ভালো পপুলার অডিও স্টোরি নিয়ে ওটিটি সিরিজ বা সিনেমা এরকম হয়েছে। ভিক্টর চ্যাটার্জি যদি অন স্ক্রিন আমরা দেখি, মানে ওটিটিতে বলুন বা সিনেমাতে বলুন, মানে সিরিজে বলুন, যাতেই বলুন না কেন, তো সেক্ষেত্রে আপনি কাকে আপনার মনে হয় যে খুব ভালো যাবে? বাংলাও বলবেন আপনি, হিন্দিও বলবেন কিন্তু? এইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি, মানে খুব ভালো ব্যাপার। চেষ্টা করছি। কোন চ্যানেল দিয়ে চেষ্টা করছি সেটা আমি এই মুহূর্তে বলছি না, দরকার নেই। হ্যাঁ, সাকসেসফুল হলে বলবো। সারপ্রাইজ হবে। হ্যাঁ, এবং আমরা কিছু ডাইরেক্টরকে অ্যাপ্রোচ করব সেটা নিয়ে, এবং এই ক্রিপ্টো রহস্য গল্পটা দিয়ে প্রথমে অ্যাপ্রোচ করা হবে, এবং দ্য নাইফ থ্রয়ার ফাইলস, এই দুটো গল্প দিয়ে প্রথমে অ্যাপ্রোচ করা হবে। যেহেতু ডেথ ইন কুকটা ইংলিশে বেরোনোর কথা আছে, ওটা এই মুহূর্তে আমরা মানে পিচ করছি না। ডেথ ইন কুকটাও কিন্তু বেশ মানে ওয়েল ক্রাফটেড আর কি। তো যদি হিন্দিতে হয়, আমার একজনকে খুব পছন্দ ছিল, কিন্তু উনি এখন বেঁচে নেই আনফরচুনেটলি, সুশান্ত সিং রাজপুত। আচ্ছা। হ্যাঁ, তবে আমার মনে হয় ভিকি কৌশলও ভালো করতে পারবে। বাহ। আর বাংলার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, ভিক্টরের বয়স যেটা 23 থেকে 29-এর মধ্যে, যে গল্পগুলো এখন অবধি লেখা হয়েছে, এবারে যারা এস্টাবলিশড অ্যাক্টর তাদের বয়স অনেকটাই বেশি। এবার তারা ডেফিনেটলি প্রত্যেকেই খুব ট্যালেন্টেড, এবং তারা চরিত্রটাকে ভালো নামিয়েও দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমার যেটা পছন্দ যে ভিক্টরের অ্যাকচুয়াল যে বয়স, সেই বয়সের যদি কোনো অ্যাক্টর মানে অ্যারাউন্ড 30 বা লেস দ্যান 30 এরকম বুঝতে পেরেছি করেন, তো এই মুহূর্তে কাউকে মাথায় আসছে না সেরকম। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। কিন্তু ধরুন আপনি যে মানে যেখানে অ্যাপ্রোচ করেছেন সেটা কি বাংলাতে? হ্যাঁ, বাংলা। তাহলে সেখানেও কাউকে নিশ্চয়ই আমরা এবারে সেটা, হ্যাঁ নিশ্চয়ই দেখা যাক। হ্যাঁ, 2-1 কথা ভাবা হয়েছে, তবে ফাইনাল কিছু নয়। তবে সবার আগে মানে ডাইরেক্টরকে পিচ করে তিনি অ্যাকসেপ্ট করবেন, তারপরেই তো এই কথাগুলো আসবে। একদম সে তো বটেই, কিন্তু এত ভালো একটা সিরিজ, এত সুন্দর কিছু গল্প, আমার মনে হয় যে অবশ্যই এগুলো নিয়ে কাজ হওয়া উচিত। দেখা যাক, নিশ্চয়ই মানে হবে, মানে লেটস হোপ ফর দ্য বেস্ট। আপাতত আরেকটা আমার প্রশ্ন আছে, এবং অভিযোগ বলতে পারে, সেটা হচ্ছে যে এই যে ভিক্টর সিরিজে প্রচুর গল্প আছে যেগুলো ইংরেজিতে লেখা, তো
একটু মানে আমরা একচক্ষু তীরন্দাজের রেফারেন্স পেয়েছি অনেক গল্পে, হ্যাঁ, তো ওয়ান আইড আর্চার বোধ হয়, তো এইটা কি আমরা মানে এই শুধু এটা না, মানে ইংরেজিতে প্রেফারেন্সটা কেন, বা পরবর্তীকালে বাংলায় কবে পেতে পারি, দুটোই আমি জানতে চাই। না, প্রথমে ইংরেজিতে প্রেফারেন্স বলতে আমি ইংরেজিতেই আগে লেখা শুরু করি, এবং তারপরে লেখার পরে দেখলাম যে ওই জেকে রাউলিংয়ের যে 12টা রিজেকশন হয়েছিল না, আমারও 9খানা রিজেকশন হয়েছে। আচ্ছা, তো অতটা সহজ না ইংরেজিতে এখন কোনো বই পাবলিশ করা, এবং দেখলাম যে যখন অ্যাকসেপ্ট হয়ে গেল তারপরেও জিনিসটা প্রায় 1.5 বছর লাগবে। তখন আমি আমার এক বন্ধু আমাকে সাজেশন দিল যে বাংলায় লেখ, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাই দেখলাম সত্যি তাই, বাংলায় লেখার পরে বেশ তাড়াতাড়ি বেরিয়েও গেল 2খানা বই, ততদিন 2টো বই বেরিয়ে গেল, তারপরে গিয়ে ইংরেজিটা বেরোলো, অথচ ইংরেজি বইটা সবার আগে লেখা হয়েছিল। তো এইভাবে মানে আমি ইংরেজিতে লেখার কারণ হচ্ছে কি, আমি ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছতে চেয়েছি। আমি ভিক্টরকে কখনোই প্রথমে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাইনি, একটা গ্লোবাল ফেনোমেনন এরকম কিছু হোক আমি সবসময় চেয়েছি, সেইভাবেই লেখা শুরু করেছিলাম। তবে আমার এখন ইচ্ছা আছে যে প্রত্যেকটা গল্পই বাংলায় হোক, ইংলিশেও হোক। এবারে ইংলিশে যে কটা গল্প বেরিয়েছে সেটা একটা বড় পাবলিশারের থ্রু দিয়ে বেরিয়েছে, সৃষ্টি পাবলিশার্স, এবং তাদের কিছু প্রোটোকল আছে মানে ট্রান্সলেশনের ব্যাপারে। তো আমরা সেগুলোর জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি। আচ্ছা, নির্দিষ্ট সময়ের পর তারা পারমিশন দিলে, তবে পারমিশন দিলে তাহলে নিশ্চয়ই সেটা বাংলা ট্রান্সলেশন হবে, এবং সেটা আমার এজেন্ডা সবার আগে রয়েছে। কারণ সত্যি একচক্ষু তীরন্দাজের গল্পটা, এটা সবাই জিজ্ঞেস করেন, আমি বাধ্য হয়ে বলতে হয় যে আপনি ইংলিশ বইটা পড়ুন। হ্যাঁ, কিন্তু আমিও নিজেও চাই ওটা বাংলায় আসুক। আচ্ছা, ভিক্টরের গল্পতে আমরা বিভিন্ন নারী চরিত্রকে পেয়েছি, এবং খুব পাওয়ারফুল কিছু ভালো নারী চরিত্রকে পেয়েছি, শিবান্নাই বলুন বা শ্রীনিকাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আগামী দিনে কি ভিক্টরের কোনো মানে লাভ ইন্টারেস্ট পেতে পারি, মানে প্রেমিকা টাইপ কাউকে পেতে পারি? সেরকম আপনার কি মনে হচ্ছে? এবার না না সেরকম না, মানে আপনিই তো সৃষ্টিকর্তা। মানে সৃষ্টিকর্তা আমি ঠিকই, কিন্তু আমি মানে ওনাকে দেখুন, আমাদের বাংলা সাহিত্যে প্রচুর গোয়েন্দা আছে যারা একেবারেই নারী বর্জিত, আবার কিছু গোয়েন্দা আছে যাদের মোটামুটি যারা সংসার করেছেন, আবার গোয়েন্দাগিরিটাও চালিয়ে গেছে। তো ভিক্টর কোন দিকে যাবে? আরেকটা নারী চরিত্র কিন্তু এখনো আসা বাকি আছে, যদিও সেই নিয়ে একটা গল্প লেখা হয়ে গেছে, কিয়ারা বলে, একটা কিয়ারা ব্লেক বলে আমেরিকান একটা চরিত্র। তো ওটা খুব তাড়াতাড়ি চরিত্রটা দেখতে পাবেন। আচ্ছা, তো তারপরে একটা ট্রায়াঙ্গেলের মতো তৈরি হবে, শ্রীনিকাও রয়েছে। ও আচ্ছা। আর তারপরে একটু রহস্য থাক কি হবে ভবিষ্যতে ব্যাপারটা। হ্যাঁ, লাভ ইন্টারেস্ট একটা ডেফিনেটলি আসবে, কিন্তু সেটা এরকম ঘটা করে নয়, খুব স্লো বার্ন ভাবে, হয়তো একটা কেস সলভ করতে করতেই কিছু একটা হয়ে যাবে, এরকম প্ল্যান আছে। তবে লং টার্ম প্ল্যান, মানে ইমিডিয়েটলি সেটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, হোক, তাই হোক। আর আচ্ছা, রিকের কিছু একটা তো হতে হবে নাকি, মানে রিকেরও তো একটা গার্লফ্রেন্ড দরকার, মানে মনে হচ্ছে আর। হ্যাঁ, মানে সেটা নিয়ে আমি এখনো ভাবিনি সত্যি বলতে, দেখা যাক। হ্যাঁ, কারণ এই আপনারা এখন যে গল্পটা করছেন সেখানে দেখা যাচ্ছে রিকের চরিত্রটা অনেক বেশি ম্যাচিওর হচ্ছে, তারপরে দেখা যাক চরিত্রটা কোন দিকে যায়। বেশ, দেখা যাক, আমরা সবাই ওয়েট করে আছি। তো আমাদের আড্ডা তো চলছে, বেশ অনেকক্ষণ ধরেই চলছে। আমরা ছোট্ট আরেকটাই প্রশ্ন আমি করব, মানে খুব বেশি আমরা দীর্ঘায়িত করব না, অনেকদিন পর আপনাকে পেয়েছি, বেশিক্ষণ আটকে রাখবো না, অলরেডি অনেক আপনাকে রেকর্ডিংয়ের জন্য বেশ খানিকক্ষণ বসে থাকতে হলো। তো ব্যাপারটা হচ্ছে যে ভিক্টরের কামিং সুন লিস্টে কি কি বই আমরা আগামী দিনে পেতে পারি, খুব শিগগিরই, বা কি কি বই আসছে? নেক্সট বইমেলাতে অন্তত 3টে বই আসার কথা আছে। বাংলায় না ইংরেজিতে? বাংলায়। বাহ, এটা ভালো ব্যাপার। ইংরেজিতে তো ডেথ ইন কুর্গ আসবে, যেটা হ্যাঁ এখন প্রসেসে আছে। ডেথ ইন কুর্গ আপনি প্রথমে বাংলাতেই লিখেছিলেন না? হ্যাঁ, এবারে ইংলিশে লেখার সময় আমি অলমোস্ট রিরাইট করেছি একটা নতুন, এবং সেই রিরাইটটা আমি করেছি কাহনের অডিয়েন্সের ফিডব্যাক নিয়ে। তাই? হ্যাঁ, এবং তাতে একটা কি কোনো ছোট লুপহোল ছিল? লুপহোল অল্প স্বল্প ছিল, যেটা মানে পয়েন্ট আউট করেছে না। লুপহোল আমি বলবো না, কারণ এটা আমি অমিট করে গেছি, আমি ধরে নিয়েছি যে এটা বুঝে নেবেন। তারপরে আমি দেখলাম যে না, এটা নিয়ে সমস্যা হচ্ছে, প্রশ্ন উঠছে যখন, তখন আমি একটা নতুন চ্যাপ্টার অ্যাড করেছি, এবং কিছু এক্সট্রা সিনও অ্যাড হয়েছে। হ্যাঁ, তো ইংলিশে জিনিসটা পড়লে একটু অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে, এটা একটা ভালো ব্যাপার। তার মানে আর এছাড়া একটা নতুন জিনিস ট্রাই করছি, জিও পলিটিক্যাল থ্রিলার, মানে স্পাই থ্রিলার আমি বলবো না, ভিক্টর তো কোনো স্পাই নয়, কিন্তু আপনারা বিভিন্ন গল্পে দেখেছেন যে রয়ের সঙ্গে ভিক্টরের অনেক যোগাযোগ আছে, তো সেটা কোত্থেকে এলো, সেই প্রশ্নগুলোর তো উত্তর দিতে হবে। তো একটা জিও পলিটিক্যাল থ্রিলার ভিক্টরের আসার কথা আছে, এবং অবশ্যই লকরুম বইটা সেকেন্ড পার্ট। আর আরেকটা আমি একটা মিস্ট্রি নিয়ে কাজ করছি, অন্য একটা সিরিজ, ভিক্টর নয়, একটা ঐতিহাসিক চরিত্র নিয়ে, বাঙালির সবার প্রিয় চরিত্রটা কি আমি এখন বলবো না,
কিন্তু ওটার নিয়েও একটা কিছু প্ল্যান আছে নেক্সট বাহ, বইমেলা। মানে ভিক্টর ছাড়া অন্য কোনো চরিত্র আসছে? হ্যাঁ, মানে একটা ছোট গল্প লেখাও হয়ে গেছে এবং সেটা আমি প্রকাশককে পাঠিয়েওছি, বাহ। এবং সেটা উনি যদি পছন্দ করেন তার সঙ্গে একটা উপন্যাস যোগ করে আর একটা বই আসবে, নতুন একটা হিস্টোরিক্যাল চরিত্র এবং বাঙালি সবার খুব প্রিয় একটা চরিত্র। কথা বলতে বলতে আমার না দুটো প্রশ্ন মাথায় আসছে। একটা হচ্ছে আপনার ফেসবুক, যারা আপনাকে ফলো করে ফেসবুকে তারা হয়তো দেখে থাকবে যে ব্ল্যাক ক্যাট উইকলিতে আপনার একটা গল্প সিলেক্টেড হয়েছিল, তিনটে গল্প লাস্ট, হ্যাঁ মানে তিনটে গল্প সিলেক্টেড হয়েছে। তো এই তিনটেই কি মানে ভিক্টর সিরিজের গল্প? হ্যাঁ, তিনটেই হচ্ছে গিয়ে লকরুম রহস্য সংকলন যে বইটা আছে তার থেকে নেওয়া গল্প, ইংরেজি অনুবাদ, আমি নিজেই অনুবাদ করেছি। ওই তিনটে গল্পই অ্যাকসেপ্টেড হয়েছে। তার মধ্যে একটা তো আপনারা করেছেন অদৃশ্য পদচিহ্ন। অদৃশ্য পদচিহ্ন, হ্যাঁ। রাইট। ওইটা তো ওটাই আসার কথা আছে, 1-2 সপ্তাহের মধ্যেই ওটা ব্ল্যাক ক্যাট উইকলিতে আসবে। এবং তারপরে আরেকটা যেটা একটু আগে বলছিলাম, আচ্ছা, এই কপিগুলো আপনি পান মানে বিদেশ থেকে আসে পাঠিয়ে দেয় ওরা? এটা তো অনলাইন, এটা আচ্ছা তো আচ্ছা, এই ইবুক ফরম্যাটে পাঠিয়ে মানে ব্ল্যাক ক্যাট উইকলি পুরো ম্যাগাজিনটাই একটা ই ফরম্যাটে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা কি বলছিলেন? হ্যাঁ, আরও দুটো উপন্যাসিকা লেখা হয়ে গেছে, একটা নাম হচ্ছে মৃত্যু মরীচিকা, একটা হচ্ছে অদৃশ্য সাক্ষী। তার মধ্যে একটা হচ্ছে ওমানে পুরো গল্পটা, অন্যটা বাহ। জর্জিয়াতে। তো ফাটাফাটি। ভিক্টরকে দুটো দেশেই কি আপনি নিজে গেছেন? হ্যাঁ, না গিয়ে আমি ব্যক্তিগত লিখিনি আর কি। অভিজ্ঞতা? ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই লিখেছি। এবং মানে ওমানে আমার একটা ঘটনা ঘটেছিল, হাজার মাউন্টেন বলে একটা পর্বতমালা আছে, ওখানে প্রায় আমি 45 মিনিটের জন্য হারিয়ে গিয়েছিলাম গাড়ি নিয়ে একা। কোনো মানে জিপিএস নেই, মানে কোনো 45 মিনিট ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি একটা মাউন্টেন রেঞ্জের মধ্যে দিয়ে, একটাও লোক নেই, জনপ্রাণী নেই, কোনো আলো নেই, কোনো দোকানপাট কিচ্ছু নেই, একটা গাড়িও নেই, এবং কোনো টাওয়ার নেই। এইরকম সিচুয়েশন 45 মিনিট আমি তবে গাড়ি না থামিয়ে বেরিয়েছিলাম এই সিচুয়েশনটাতে। ওই সিচুয়েশনে ঠিক ভিক্টরকে নিয়ে গিয়ে ফেলেছি। বাহ, আমাদের মানে নিজেদের যে বাস্তব জীবনের বেশ কিছু কিছু অংশ, মানে কিছু কিছু অংশ যেগুলোকে আমাদের মনে হয় যে গল্প ইনকর্পোরেট করা যায়, সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর হ্যাঁ, গল্প হয়, লাইফটাও অনেকটা গল্প। না আমি কিন্তু এটা খুব করি। সে তো মানে অনেকেই যারা লেখেন তারা হয়তো মানে একদম বাস্তব জায়গা থেকেই এক্সপিরিয়েন্সগুলো তুলে আনেন আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন একটা প্যারালাল ইউনিভার্স, সেখানে ভিক্টর আছে কিন্তু সে গোয়েন্দা নয়, সে গোয়েন্দা মানে এই প্রফেশনটা সে বেছে নেয়নি, তাহলে সে কি করবে? হয়তো প্রফেশনাল MMA ফাইটার হতে পারতো, কারণ এই যে পরবর্তী যে জিওপলিটিক্যাল থ্রিলার গল্পটা আসছে সেটা দেখবেন যে ও নিজের প্রফেশনাল MMA ফাইটার হওয়ার জন্য নিজেকে তৈরি করছিল, কিন্তু একটা ঘটনার জন্য সেটা ছেড়ে দেয়। সেইটা কেন ছেড়ে দিয়েছে সেটা এই গল্পে এক্সপ্লেন করা হবে। আর ওর প্রফেশনটা তো জানেনি, কেমিস্ট্রি প্রফেসর, তো ও হ্যাঁ, স্কলার, তো ওটা থাকবে। হ্যাঁ ওটা বেশ। আজকের আমাদের যে সঙ্গে সাহিত্যিকের আড্ডা, সাহিত্যিকের সঙ্গে যে আড্ডা, সেটা আমরা এবার শেষ করব, কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাইবো যে আপনার এক্সপিরিয়েন্স কেমন। আপনাকে আজকে মানে ব্যস্ত জীবন, তার মধ্যে আপনাকে নিয়ে আসলাম আমি যে আপনি আপনার কাজের পর চলে আসুন, আমরা একটু আড্ডা দেবো। তো এটা কেমন লাগলো এবং আপনাকে দিয়ে শুরু হচ্ছে আমাদের এই সেগমেন্টটা? হ্যাঁ, খুবই ভালো লাগলো এবং আমি খুব স্পেশাল ফিল করছি নিজেকে যে আমাকে দিয়ে শুরু করা হলো। আর কাহনের ব্যাপারে আমি বলবো যে মানে আমি ক্রিপ্টো রহস্যটা প্রথম আপনাকে আমি অ্যাপ্রোচ করেছিলাম কারণ আমি নিজে রেগুলার কাহনের শ্রোতা। তো আমি গাড়ি চালাতে চালাতে এই গল্পটা সত্যি আমরা শেয়ার করেছিলাম, যারা জানে না তাদের জন্য একবার মানে আপনি বলুন ব্যাপারটা কি। আমি মানে যখন আমি অ্যাপোলোতে যাই, আমার যেতে আধ ঘন্টা লাগে, ফিরতে আধ ঘন্টা লাগে, ওই আধ ঘন্টা আমি কাহন শুনতে শুনতে যাই সবসময়। আচ্ছা, এখনো যাই। তো ওই জন্য আমার সব গল্প মোটামুটি এটা আমাদের তখন বেশি সাবস্ক্রাইবারও নয়, মানে 40-50 বোধহয় তখন না, অনেক অনেক। তখন আমি আপনার ওই শারদ দত্ত সিরিজ, তারপর শাগনিক সেন সব আমি শুনতাম এগুলো একদম নিয়মিতভাবে, বার্ড সিরিজ সব আমার শোনা। তো এইবারে ডেফিনেটলি আমি আপনাদের বিশাল বড় ফ্যান ছিলাম বলেই আপনার কাছে অ্যাপ্রোচ করেছিলাম, যদি ঠিক আছে ভিক্টর যদি কেউ সবচেয়ে ভালো করতে পারে তাহলে আপনারাই পারবেন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরাও মানে বিশ্বাস করুন প্রচুর মেল আসে এবং অনেক সময় আমরা গল্প পড়ে দেখতে পারি, সময় পাই, কিন্তু অনেক অনেক মেলই হারিয়ে যায় ভিড়ে, মানে এত মেল আসে তো। এবার সেই কারণেই একদিন মেট্রো যেতে যেতে ভিড়ের মধ্যে খুলেছি যে দেখি তো স্ক্রিপ্টটা কেমন। ভাবতে পারবেন না মানে গোটা মানে পড়ার সময় পড়তে মানে স্টেশন বোধহয় পেরিয়ে যেত একটু হলে, এরকম ব্যাপার। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি ফোনে পড়ছি এবং পড়তেই আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো এবং আমি বাকিটা কলেজে গিয়ে আর পড়তে পারিনি, ফিরে এসে কমপ্লিট করেছি। করেই আমি তখন ডিসাইড করেছি যে মানে এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করা এত সুন্দর লেগেছিল আমার ক্রিপ্টো রহস্য, ভীষণ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ এটার জন্য।
না, এবং বিশেষ করে ডেথ ইন কুরুকটা আমি নিজে মাঝে মাঝে শুনি, মানে এত মানে নিজের গল্প যে এরকমভাবে শুনতে এত ভালো লাগতে পারে। হ্যাঁ, মানে কিছু কিছু জায়গায় গায়ে কাঁটা দিয়ে ওঠে, যে গ্রামবাসীরা যখন ভেতরে ঢুকছে ওই সময়ে, বা তার আগে ওই শ্রীময়ী দেবীর যে অভিনয়, ওই জায়গাটা বেশ গায়ে কাঁটা দেওয়ার মতো হয়েছে। তো আমি বারবার কিন্তু শুনি নিজে, এবং এত সুন্দর কাজ কাহনে, মানে পুরো জিনিসটাকে আপনারা একদম জীবন্ত করে তোলেন যেভাবে, সেটাই আমার মানে নিজের গল্পকে এইভাবে দেখতে পাবো, সেটাই আমার কাছে বিশাল বড় একটা থ্যাংক ইউ। না, এটা আমাদের যারা অভিনয় করেন, যেসব মানে দিদিরা দাদারা যারা শিল্পীরা যারা অভিনয় করেন, এরা প্রত্যেকের কৃতিত্ব। এরা এত ভালোবেসে কাজ করেন। তো আসলে ভালোবেসে কাজ করলে না মানে নিজের বেস্টটা দেওয়া যায় আর কি, এটাই আমার মনে হয় সবসময়। তো এটাই করেন, এটার জন্য আমরা ভীষণ মানে লাকি যে আমরা পেয়েছি, আপনাদেরকেও পেয়েছি, এবং তার সাথে সাথে যারা রয়েছেন আমাদের সাথে তাদেরকেও পেয়েছি, প্লাস আমাদের শ্রোতাদেরকেও পেয়েছি আর কি। মানে সবটাই আমাদের মনে হয় যে ক্লিক করে গেছে, এবং মাঝে মাঝে মনে হয় যে উপরের মানে সর্বশক্তিমান যিনি আছেন তিনি হয়তো চেয়েছিলেন যে ক্লিক করুক, কারণ না হলে মানে এত ভালো ভালো রাইটাররা আমাদের সাথে কাজ করছেন, এবং এত ভালো ভালো শিল্পীরা কাজ করছেন, এবং এত ভালো লিসনার আমরা পেয়েছি, ভালো গল্প মানে শোনার আমরা অডিয়েন্স পেয়েছি। এটা কিন্তু মানে ভাগ্যের ব্যাপার। না, আমারও মানে কাহনের সঙ্গে মানে থেকে আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে আমি রীতিমতো নিজেও শোনা এনজয় করি, এমনকি নিজের গল্পগুলো আমি শোনা এনজয় করি। তো মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের যে আড্ডা, সঙ্গে সাহিত্যিকের আড্ডা, আজকে আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের আমাদের প্রথম এপিসোড কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক শনিবার যেমন নতুন গল্প নিয়ে ফিরি, সে তো আসবই। ইনফ্যাক্ট এই শনিবার আমাদের ভিক্টর চ্যাটার্জি ফিরছে। আপনারা যেদিন প্রিমিয়ার হচ্ছে সেদিন দেখে থাকেন আমাদের ভিডিওটা, তাহলে এই শনিবারই ভিক্টর চ্যাটার্জিকে আপনারা পেয়ে যাবেন। আর পরে দেখলে তো মোটামুটি আপনারা জানতে পেরে গেছেন অলরেডি যে ভিক্টর চ্যাটার্জি চলে এসেছেন। কেমন লাগলো জানাবেন কমেন্টে, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকে অপূর্বা নেই, কিন্তু আমাকেই বলতে হচ্ছে যে কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক।